সবাইকে আবারও অন্যরকম পাঠশালার আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ বিয়োগ এগুলো দেখে ফেলেছি। তো এখন আমরা নতুন একটা টপিক আজকে শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কোড। তো এই ওয়ার্ডটা শুনে আমাদের মাথায় অনেক কিছু আসতে পারে, ঠিক আছে? আমরা কোড ওয়ার্ডটা এর আগেও শুনেছি, বিভিন্ন মুভিতে আমরা কোড ওয়ার্ডটা শুনেছি। তো আইসিটির এই চ্যাপ্টারে কোড বলতে আসলে কি বোঝাচ্ছে, তো এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো মেইনলি আমি যদি এই আইসিটির প্রেক্ষাপটে কোডের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, যে আমাদের হচ্ছে কোডটা কেন ব্যবহার করা হয়। যে কোনো একটা ইনফরমেশনকে আমি যদি একটা সিক্রেট উপায়ে হচ্ছে প্রকাশ করার চেষ্টা করি, তখন হচ্ছে আমার এই কোডিং এর দরকার হয়। যেমন আমরা অনেক সময় এরকম দেখেছি যে আমরা যখন কোনো একটা সিক্রেট ডোর ওপেন করতে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের একটা কোড দিতে হয়। ওই কোড দিলে হচ্ছে শুধুমাত্র ওই দরজাটা খুলে, আদারওয়াইজ খুলে না। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার ইনফরমেশন হচ্ছে ওই ডোরকে বা ওই ডিভাইসকে দিতে হচ্ছে, যেন ওই ডিভাইসটা ওই ইনফরমেশনটা বুঝে আমাদের কাজটা করতে পারে, ঠিক আছে? তো এইখানে আমরা যখন এই ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করতেছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের ইনফরমেশনকে হচ্ছে ওই ডিভাইসের বোঝার জন্য হচ্ছে ডিভাইসের সমকক্ষ একটা ইনফরমেশনে হচ্ছে কনভার্ট করতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমাদের এই কোডের ধারণাটা এখানে প্রয়োজন হচ্ছে। তো আমরা যখন কোনো একটা কিছু কম্পিউটারকে বোঝাতে চাচ্ছি, সেটা যে কোনো ইনফরমেশন হতে পারে, তখন দেখা যাচ্ছে যে আমরা আমরা যেই ভাষায় বা যেই উপায় হচ্ছে ইনফরমেশনটা বুঝে থাকি, কম্পিউটারকে কিন্তু সেই একই উপায়ে বোঝানো সম্ভব না। কারণ কম্পিউটার কেবলমাত্র হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বুঝে থাকে। তো আমাদের আ ইনফরমেশন বা আমরা যে ইনফরমেশন বুঝে থাকি, সেটাকে কম্পিউটারে বোধগম্য করার জন্য আমাদের একটা রূপান্তর করতে হয় এখানে। তো এই কারণেই আসলে এই কোডের ধারণাটা আমাদের প্রয়োজন হয়। তো আমি যদি একটু বিষয়টাকে ফ্লোচার্ট দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে এরকমভাবে দেখাতে পারি যে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা আমাদের বোধগম্য কোনো ইনফরমেশন, তো আমরা বলতে পারি যে আমাদের হিউম্যান কোনো ইনফরমেশন, এটাকে হচ্ছে আমরা কম্পিউটারের বোধগম্য একটা ইনফরমেশনে কনভার্ট করতে যাচ্ছি। তো এটাকে হচ্ছে কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি বা কম্পিউটার ইনফরমেশন বলতে পারি, এটাতে আমরা কনভার্ট করতে যাচ্ছি। তো এই যে কনভার্সনের যে প্রসেসটা, এটাকে একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এনকোডিং। দেখো এই নামেই কিন্তু অনেকটা এই প্রসেস সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে এনকোডিং এর অর্থটা কি, যে আমরা আমাদের ইনফরমেশন বা আমাদের বোধগম্য কোনো একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজকে আমরা কম্পিউটারের বোধগম্য ভাষা বা ল্যাঙ্গুয়েজে হচ্ছে কনভার্ট করতেছি। অর্থাৎ এই যে কাজটা করা হচ্ছে, এর মাধ্যমে আসলে আমি কোড জেনারেট করতেছি, ঠিক আছে? তো এর মাধ্যমে হচ্ছে আমরা এই যে কম্পিউটার ইনফরমেশন হচ্ছে যেই আকারে প্রকাশ করতেছি, এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি এটাই হচ্ছে আমাদের সেই কোড, ঠিক আছে? যেটা শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে। তো এইটা একবার যখন আমি তৈরি করে ফেলতে পারি, তখন কম্পিউটার এই ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা যে কাজটা করাতে চাচ্ছি সেই কাজটা করে ফেলতে পারে, এবং ফাইনালি কম্পিউটার একটা আউটপুট দেয় আমাদের জন্য, ঠিক আছে? সো কম্পিউটার হচ্ছে এই ইনফরমেশনটাকে কাজে লাগায়। তো এই যে ইনফরমেশন, এটা হচ্ছে আমরা কম্পিউটারে পাস করে দিই। তো এটা হচ্ছে কম্পিউটারে চলে যায়, এবং কম্পিউটার হচ্ছে এটাকে প্রসেস করে হচ্ছে একটা আউটপুট দেয়, আউটপুট জেনারেট করে। আচ্ছা, এখন এই আউটপুট যেটা থাকে, এটাও কিন্তু কম্পিউটারের ভাষাতেই থাকে, ঠিক আছে? তো কম্পিউটার যে ভাষা বুঝে, দ্যাট মিনস বাইনারি ল্যাঙ্গুয়েজ, তো এটা কম্পিউটারের ভাষাতেই থাকে। তো আমরা যখন এটাকে বুঝতে চাবো যে এটা আসলে কি মিন করতেছে, তখন কিন্তু এটাকে আবার একটা কনভার্সন করতে হবে, অর্থাৎ আমাদের বোধগম্য ভাষায় এটাকে রূপান্তর করতে হবে। এখানে কিন্তু আমাদের আরেকটা কনভার্সন এখানে প্রয়োজন হবে। তো ফাইনালি এই যে আউটপুট যে ইনফরমেশন, সেটাকে হচ্ছে আমাদের এই যে হিউম্যান ইনফরমেশন বলতে পারি, বা আমরা যেটা বুঝি সেই ধরনের একটা ইনফরমেশনে কনভার্ট করা প্রয়োজন হচ্ছে। তো এই যে প্রসেসটা, এটা কিন্তু আমাদের এই যে শুরুর যে প্রসেসটা ছিল, তার ঠিক উল্টো প্রসেস হবে, তাই না? তো এটাকে তখন বলা হবে যে এটা হচ্ছে আমাদের ডিকোডিং। অর্থাৎ এইখানে হচ্ছে আমরা যেটা করতেছি, যে আমাদের যে কোড ছিল, সেই কোডেড ল্যাঙ্গুয়েজটাকে আমরা হিউম্যান ইনফরমেশন বা হিউম্যান
ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছি, ঠিক আছে? সো এইখানে এই সবগুলো কিন্তু এই যে কম্পিউটারের ভিতরে যত কিছু সার্কুলেট করতেছে, এই আউটপুট বলি বা আমরা কম্পিউটারে যেটা হচ্ছে ইনপুট দিতেছি, সবই কিন্তু আমাদের এই কোডেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখান থেকেই আসলে আমাদের এই কোডের যে ধারণাটা সেটা চলে আসতেছে যে আমরা কোনো একটা ইনফরমেশন সেটাকে কম্পিউটারে বোধগম্য করার জন্য কিভাবে উপস্থাপন করতে পারি। তো ওইখান থেকে আসলে আমাদের এই কোডের ধারণাটা। তো এখন আমরা দেখব যে আমরা আসলে কত ধরনের কোড ব্যবহার করি এবং সেগুলো আসলে কিভাবে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, তো আমরা একটু সামনে যাই। এখানে হচ্ছে আমাদের কোডের প্রকারভেদটা দিয়ে দেওয়া আছে। তো দেখা যাচ্ছে যে কোডকে আমরা মোটা দাগে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কোড, আরেকটা হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড। তো এই ২ টা ভাগের মধ্যে আসলে একদম সহজ যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে এরকম, যেটা তাদের নাম থেকেই অনেকটা বোঝা যায়। সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল, এইটা বলতেই আমরা বুঝি যে সংখ্যাগত, তাই না? তো নিউমেরিক্যাল এই কোড দিয়ে আমরা কেবলমাত্র সংখ্যাকে প্রকাশ করতে পারবো। সো এটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কেবলমাত্র সংখ্যা, কেবলমাত্র অঙ্ক বা সংখ্যা, কেবলমাত্র অঙ্ক, ঠিক আছে? সো কেবলমাত্র অঙ্ক বা ডিজিটকে হচ্ছে আমরা এই নিউমেরিক্যাল কোডের মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদের যে বা ডেসিমাল সিস্টেমে যে ডিজিট গুলো আছে তার কথা যদি আমি বলি যে 0 থেকে 9, ঠিক আছে? 0 থেকে 9 এই 10 টা ডিজিটের জন্য আমরা হচ্ছে এখানে কোডিংটা করে থাকি। অর্থাৎ এই 10 টা ডিজিটকে আমরা কিভাবে কম্পিউটারে বোধগম্য একটা ভাষায় রূপান্তর করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে এই নিউমেরিক্যাল কোডের আন্ডারে যেই ৩ টা কোডিং স্কিম আছে সেখানে হচ্ছে দেখে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে আলফা নিউমেরিক্যাল। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নিউমেরিক্যালের ভিন্ন একটা কিছু বা নিউমেরিক্যাল ব্যতীত কোনো একটা কিছু, ঠিক আছে? যেহেতু নাম থেকে অনেকটা বোঝা যাচ্ছে আলফা নিউমেরিক্যাল, ঠিক আছে? সো এইখানে কি হয়? এখানে হচ্ছে যে আমাদের নিউমেরিক্যালে কিন্তু একটা সীমাবদ্ধতা চলে আসতেছে। সেটা হচ্ছে যে আমরা কেবলমাত্র ডিজিটকে হচ্ছে এখানে কি করতে পারতেছি? কোড করতে পারতেছি, ঠিক আছে? কিন্তু বাস্তবে আমরা যখন হিউম্যান ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিট করি বা রিসিভ করি তখন কিন্তু আমাদের শুধুমাত্র ডিজিটের প্রয়োজন হয় এমনটা কিন্তু না। আমাদের হচ্ছে এখানে আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাহলে ইংলিশ লেটার বা আমাদের কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয় কিছু এক্সপ্রেশনকে বোঝানোর জন্য। সো এরকমভাবে আমাদের অনেকগুলো হচ্ছে তখন সিম্বলকে হচ্ছে কোড করা লাগে। তো এই কারণে আমাদের এই যে ভিন্ন একটা কোডিং স্কিম লাগে যেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড, ঠিক আছে? এবং এর আন্ডারে আমরা কিছু কোডিং স্কিম এখানে দেখতে পাচ্ছি। তো আলফা নিউমেরিক্যাল কে আমি যদি মানে সংক্ষেপে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে আলফা নিউমেরিক্যালে আমরা কোড করি হচ্ছে অঙ্ক, তারপরে হচ্ছে আমরা বর্ণ, তারপরে বিশেষ ক্যারেক্টার। এখানে বিশেষ ক্যারেক্টার বলতে আসলে আমি কিছু সিম্বলকে বোঝাচ্ছি। যেমন আমি একটু উদাহরণ দিলে বলতে পারি যে আমাদের এক্সক্লেমেটরি সাইন, এট দ্য রেট, তারপরে হ্যাশ, এই যে এই টাইপের কিছু সিম্বল হচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। তো এইগুলোকেও কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে কম্পিউটারে বোধগম্য করে হচ্ছে প্রকাশ করা শিখতে হবে। তো এটার জন্য আসলে আলফা নিউমেরিক্যাল কোডটা আমার কাজে লাগবে, ঠিক আছে? তো আমাদের নিউমেরিক্যালে হচ্ছে কেবলমাত্র অঙ্ককে হচ্ছে আমরা কোড করতে পারি বা কম্পিউটারে বোধগম্য করে হচ্ছে প্রকাশ করতে পারি। এটার জন্য আমরা ৩ টা উপায় এখানে দেখাচ্ছি। আর আলফা নিউমেরিক্যালের জন্য হচ্ছে আমরা কি করতে পারি? যে অঙ্ক, বর্ণ, বিশেষ ক্যারেক্টার, অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের কাজ হচ্ছে আলফা নিউমেরিক্যালে করতে পারি। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা নিউমেরিক্যালে করতে পারি না, সেটা হচ্ছে আমরা আলফা নিউমেরিক্যালে কিন্তু করতে পারি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের ৩ টা স্কিম আছে যেটা এখানে দেওয়া আছে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের কোডের প্রকারভেদ। তো ২ ভাগে মূলত ভাগ করি, তার আন্ডারে কিছু আমাদের সাব ডিভিশন আছে। সো একে হচ্ছে আমরা এই সবগুলোই এখন দেখার চেষ্টা করব। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, তো ফার্স্টেই যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কোডের আন্ডারে যেই এক্সাম্পলটা আমরা এখানে লিখছি সেটা। তো এটা দেয়াই আছে যে আমাদের এই কোডটা হচ্ছে বিসিডি কোড, ঠিক আছে? তো বিসিডি কোড এটা হচ্ছে একটা আমাদের নিউমেরিক্যাল কোড, ঠিক আছে? এটা হচ্ছে নিউমেরিক্যাল কোডের একটা এক্সাম্পল। তো আমরা শুরুতেই দেখেছি যে নিউমেরিক্যাল কোডে আমরা যেটা করি এখানে হচ্ছে শুধুমাত্র ডিজিট, ঠিক আছে? শুধুমাত্র আমরা ডিজিটের জন্য হচ্ছে আমরা এখানে কোডিংটা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো এটি আমরা এখন দেখব যে কিভাবে আসলে এই কাজটা করা হয়, ঠিক আছে?
তো ৩টা হচ্ছে উপায় ছিল এই নিউমেরিক্যাল কোডের। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিসিডি, যেটা যদি আমরা ফুল ফর্ম করি তাহলে আসে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে? তো এই যে আমি এখান থেকে যদি দেখাই যে আসলে এটা বিসিডি কিভাবে নামকরণ হলো, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার থেকে হচ্ছে আমাদের বিসিডি স্কিমটা আসছে। ঠিক আছে? তো এখানে আমরা বলতেছি যে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ এখানে যেটা করা হচ্ছে যে আমাদের এই ডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে আমরা হচ্ছে বাইনারি একটা কোডে কনভার্ট করতেছি। আমি যদি একটু সংক্ষেপে বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে বিসিডিতে আমরা কি করতেছি, আমরা করতেছি যেটা সেটা হচ্ছে ডেসিমাল ডিজিট বা ডেসিমালের যে হচ্ছে ফান্ডামেন্টাল যেই সিম্বলগুলো আছে এগুলোকে আমরা করতেছি যেটা সেটা হচ্ছে যে একটা বাইনারি ভ্যালু বা এটাকে আমরা বাইনারি কোডও বলতে পারি। ঠিক আছে? তো বাইনারি কোডে হচ্ছে আমরা কনভার্ট করতেছি, বাইনারি কোড। তো এইটাই মূলত আমাদের এখানে করা হচ্ছে। আচ্ছা, এখন এই কাজটা কিভাবে করা হয়, যে আমরা কিভাবে এক একটা ডিজিট নিব এবং তার করেসপন্ডেন্ট হচ্ছে বাইনারি কোডটা পাবো। তো এটার জন্য হচ্ছে কয়েকটা স্কিম আছে। এই বিসিডির আন্ডারেও হচ্ছে কয়েকটা স্কিম বা কয়েকটা উপায় আছে, যেই উপায়গুলোতে আমরা বিসিডি কোডটা করে ফেলতে পারি। ঠিক আছে? তো এর মধ্যে আমরা হচ্ছে যেটা মেইনলি ইউজ করব সেটা হচ্ছে আমাদের 8421 বিসিডি কোড। ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি এই যে 8421। ঠিক আছে? 8421 বিসিডি কোড, বা এটাকে এনবিসিডিও বলা হয়। ঠিক আছে? এই যে এনবিসিডি, বা আমরা এটার ফুল ফর্ম বলতে পারি ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে? তো এই এনবিসিডি, এই যে স্কিমটা, এইটাতে যেটা করা হয় যে আমরা একটা ডেসিমাল ডিজিট নিব এবং তাকে হচ্ছে বাইনারি একটা কোডে বা বাইনারি একটা ভ্যালুতে কনভার্ট করব, এবং কনভার্সনটা এরকম ভাবে করব যেন আমার এই 4টা বিট দিয়ে কনভার্সন হয়ে যায়। ঠিক আছে? তো 4টা বিটের জন্য আমি এখানে ভ্যালুগুলো এরকম ভাবে নিব যেন এই যে 8421, এই ভ্যালুগুলো হচ্ছে আমার মানে যেই স্থানে বসবে সেই স্থানীয় মানগুলো যেন আমার স্যাটিসফাই করে, তারপরে হচ্ছে ওই ডেসিমাল ডিজিটটা হচ্ছে আমি যেন এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? তো আমার যদি একটা উদাহরণ দেওয়া লাগে আমি এভাবে দিতে পারি যে আমার ধরা যাক যে আমার হচ্ছে 0 এই নাম্বারটাকে হচ্ছে এইখানে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে? 0। তো তার জন্য হচ্ছে আমার এই এনবিসিডি, এইটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? তো অনেকটা হচ্ছে বাইনারি কনভার্সনের মতোই। 0 এইটার জন্য যদি আমি 4 বিটে বাইনারি রিপ্রেজেন্টেশনটা করতে চাইতাম তাহলে আমি কি করতাম? 4 বিটের 4টা ঘরেই হচ্ছে আমি 0 বসায় দিতাম, তাই না? তো এটা হচ্ছে খুবই সহজ, আমরা জানি যে এখানে হচ্ছে আমরা 4 বিটের 4টা ঘরেই হচ্ছে 0 বসায় দিতাম। আচ্ছা। তো এখানে হচ্ছে 0, 0, 0, 0, 4টা ঘরেই 0 চলে আসতো। এরপরে আমরা যদি এখানে বাকি ডিজিট গুলোর জন্য দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং আমাদের লাস্ট ডিজিটটা হচ্ছে 9। ঠিক আছে? আচ্ছা। তো তাদের জন্য যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের 1 এর জন্য কি হবে? এর জন্য হবে যে আমাদের 1 এর যে ঘর সেই ঘরে হচ্ছে আমরা একটা 1 বসাবো, তাই না? তাহলে হচ্ছে 1 এর যে মানটা সেটা হচ্ছে আমার ডেসিমাল 1 এর প্রকাশে হচ্ছে ভূমিকা রাখবে। ঠিক আছে? আচ্ছা। আর বাকিগুলার যেহেতু কোনো ভূমিকা নাই 842, সেগুলোতে হচ্ছে আমরা 0 বসাই দিব, কারণ অলরেডি আমরা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা। তো এটা একটু নিচে বসাইতে, তো 0, 0, 0, 1। ঠিক আছে? তো 1 এর জন্য আমাদের কোডিংটা হয়ে গেল। এরপরে 2 এর জন্য যদি আমরা কোডিংটা দেখি, এর জন্য কি হবে যে 2, এটার জন্য হচ্ছে আমি 2 এর যে ঘর সেই ঘরে কেবলমাত্র একটা 1 দিব, আর বাকি ঘরগুলোতে 0, কেননা আমি 2 ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি শুধুমাত্র 2 এর ঘরে 1 বসিয়ে। 3, এই ভ্যালুটা যদি পেতে চাই তাহলে আমার 2 এর ঘরে 1 দিতে হবে, 1 এর ঘরেও একটা 1 দিতে হবে, তাহলে 2 আর 1 মিলে 3 হয়ে যাবে। তো আমি যেহেতু ভ্যালু পেয়ে গেছি তো বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দিব। এরপরে 4 এর জন্য হচ্ছে কেবলমাত্র 4 এর ঘরে 1 দিব, বাকি ঘরগুলোতে 0। 5 এর জন্য কি করব? যে 5 এর জন্য হচ্ছে 4 এর ঘরে 1 দিব আর 1 এর ঘরে একটা 1 দিব, তাহলে 5 পেয়ে যাচ্ছি, বাকি ঘরগুলোতে 0। 6 এর জন্য হচ্ছে আমরা 4 এর ঘরে একটা 1 দিব, 2 এর ঘরে একটা 1 দিব, বাকি ঘরে 0। 7 এর জন্য হচ্ছে 4, 2, 1, এই 3টা ঘরেই 1 দিতে হবে। তো 1 দিয়ে দিলাম, আমার ভ্যালু চলে আসলো। 8 এর জন্য হচ্ছে শুধুমাত্র 8 এর ঘরে 1 দিব, বাকি ঘরগুলোতে হচ্ছে 0। আচ্ছা, 9 এর জন্য 9
কে প্রকাশ করার জন্য আমার 8ও লাগবে 1ও লাগবে, ঠিক আছে? 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 হয়। তো এই জন্য হচ্ছে আমি কি করব, 8 এর ঘরে একটা 1 দিব, 1 এর ঘরে একটা 1 দিব, আর বাকি ঘরগুলোতে 0, ঠিক আছে? তো এই যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এনবিসিডি যে কোডিংটা সেটা কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে? তো আমি যদি একটু অ্যালগরিদমটা রিক্যাপ করি বা এই কাজটা কিভাবে করতে হয় সেটা যদি আরেকবার বলার চেষ্টা করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম যে আমরা এখানে যেটা করেছি যে 8 4 2 1, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের এখানে ভিত্তি চিন্তা করতে পারি, মানে এই ভ্যালুগুলোকে আমি ইউজ করে হচ্ছে আমাদের ডেসিমাল ডিজিটগুলোকে হচ্ছে প্রকাশ করব, ঠিক আছে? এখন কিভাবে প্রকাশ করব, যে আমার হচ্ছে এই যে বাম দিক থেকে আমার দিক হিসাবে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে আমি 8 4 2 1 লিখে ফেলেছি। এখন আমি যে কোনো একটা বাইনারি ডিজিটই নেই না কেন, আমাকে এমনভাবে 0 আর 1 বসাতে হবে যেন আমি যেই ঘরগুলোতে 1 বসিয়েছি ওই ঘরের যে উপরে যে ভ্যালুগুলো আছে ওগুলো যোগ করলে যেন হচ্ছে আমার ওই ডেসিমাল ভ্যালুটা চলে আসে, ঠিক আছে? যেমন এই যে 1 এর বেলায় আমি কেবলমাত্র 1 এর ঘরে এইখানে 1 যেই জায়গায় আছে সেইখানেই 1 বসিয়েছি, ফলে আর বাকি সব জায়গায় 0, তার মানে বাকিগুলোকে আমি কাউন্ট করব না, যেখানে 1 বসিয়েছি সেটাকেই শুধুমাত্র কাউন্ট করব। সো আমি যেহেতু কেবলমাত্র 1 এর ঘরে 1 বসিয়েছি, সো শুধু 1 কেই কাউন্ট করতেছি এবং আমার আলটিমেটলি 1 এর জন্য কোডিংটা চলে আসতেছে। একইভাবে 5 এর জন্য যদি আমি বলি, 5 এর জন্য আমার 4 এরও মানটা দরকার, আবার 1 এরও মান দরকার, তাই না? কারণ 4 আর 1 যোগ করলে 5 হয়। তো আমি 4 এর ঘরে 1 বসিয়েছি, 1 এর ঘরে একটা 1 বসিয়েছি। তো আমার 5 ভ্যালুটা যেহেতু চলে আসতেছে এই 4 আর 1 এর মাধ্যমে, তো বাকি ঘরগুলোতে হচ্ছে আমি 0 বসাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের 8 4 2 1 বা এনবিসিডি কোডিং স্কিমের মাধ্যমে 0 থেকে 9 কে হচ্ছে আমরা এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তো আচ্ছা, এই জিনিসটা যেহেতু আমরা বুঝে গেছি, এখন হচ্ছে আমরা এইটাকে ইউজ করে যে কোনো সংখ্যাকে হচ্ছে আমরা কি করতে পারবো, এখন বিসিডি কোডে কনভার্ট করতে পারবো। তো কাজটা কি? কাজটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে কোনো একটা সংখ্যার জন্য প্রত্যেকটা ডিজিটকে আমি আলাদা আলাদাভাবে এই কোডিং স্কিম অনুযায়ী কোড করে ফেলবো, ঠিক আছে? তাহলে আলটিমেট যে আমি বাইনারি সিকোয়েন্সটা পাবো ওইটাই হবে হচ্ছে আমার বিসিডি কোড। যেমন এখানে যদি আমি বলার চেষ্টা করি যে আমার এখানে 925 এটা একটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এটার জন্য যদি আমি করসপন্ডিং বিসিডি কোড জানতে চাই তাহলে সেটা কিভাবে করব, আমি 9 এটাকে প্রথমে নিব, এইটার জন্য হচ্ছে আমরা এই এনবিসিডি এই কোডিং স্কিমে যে কোডটা আসে সেটা দেখার চেষ্টা করব। তো আমরা দেখছি যে এনবিসিডি কোডিং স্কিমে 9 এর জন্য কোডটা আসে হচ্ছে 1001। তো আমি 9 এর জন্য এখানে ভ্যালু বসাবো হচ্ছে 1001, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি হচ্ছে 2 এর জন্য চিন্তা করতে পারি যে 2 এর জন্য ভ্যালুটা কত বসাবো। 2 এর জন্য আমি দেখছি এখানে কোডিং এনবিসিডি তে এটার ভ্যালু হচ্ছে 0010। তো আমি এখানে বসাবো হচ্ছে 0010। আচ্ছা, এরপরে আমরা যদি 5 এর জন্য চিন্তা করি, 5 এর জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালুটা হচ্ছে 0101, ঠিক আছে? তো আমরা এখানে বসাচ্ছি 0101। তো সবগুলো জিনিসকে যদি আমি একসাথে সিকোয়েন্স আকারে লিখি তাহলে দেখো একটা বাইনারি সিকোয়েন্স কিন্তু আমার এখানে চলে আসতেছে। তো এই পুরোটাকেই আমরা কিন্তু তখন একবারে বলে ফেলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের 9 to 5 এর জন্য ইকুইভ্যালেন্ট বিসিডি কোড, ঠিক আছে? তো জেনারেলি বিসিডি কে হচ্ছে কয়েকটা উপায়ে প্রকাশ করা হয়। আমরা মূলত এই যে এনবিসিডিটাই শিখবো, এনবিসিডিটাই আমাদের মূল ফোকাসে থাকবে। তো এনবিসিডির জন্যই হচ্ছে আমরা এখানে কোডিংটা দেখে ফেললাম, ঠিক আছে? তো এইখানে কিন্তু বাইনারি কনভার্সনের সাথে একটু পার্থক্য আছে। তুমি কিন্তু বাইনারিতে কখনো এইভাবে হচ্ছে এই 9 to 5 এর জন্য বাইনারি ভ্যালুটা লিখতা না। তুমি হচ্ছে কি করতা, যেহেতু এটা একটা পূর্ণমান, সো তুমি হচ্ছে 2 দিয়ে এটাকে পর্যায়ক্রমে ভাগ করতে করতে যতক্ষণ পর্যন্ত না আমার ভাজ্যটা 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত যেতে থাকতাম, এবং ফাইনালি হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে হচ্ছে ভ্যালুগুলোকে আমাদের ভাগশেষগুলোকে নিয়ে হচ্ছে আমরা কি করতাম, বাইনারি মানটা লিখে ফেলতাম, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমরা বাইনারি মানটা লিখি নাই যে 9 to 5 এটা একটা ডেসিমাল ভ্যালু, এর জন্য হচ্ছে বাইনারি ভ্যালুটা কত তা কিন্তু করিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 9 to 5 এর ইকুইভ্যালেন্ট বিসিডি কোডটা কি, ঠিক আছে? সো আমরা প্রথমে হচ্ছে আমাদের যেই ফান্ডামেন্টাল যে ডিজিটগুলো সেগুলোর জন্য হচ্ছে বিসিডি কোড দেখেছি বা এনবিসিডি কোড দেখেছি, ওইটাকে ইউজ করে হচ্ছে আমরা এই যে একটা সংখ্যার জন্য, কারণ এই সংখ্যা তো আসলে আমার
0 থেকে 9 এই ডিজিটগুলো নিয়েই গঠিত হবে। তো আমি যদি 0 থেকে 9 এর জন্য বিসিডি কোড জানি তাহলে আমি যেকোনো সংখ্যার জন্য বিসিডি কোড বের করে ফেলতে পারবো। কারণ এই যে আমি প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে এখানে কোড করতেছি। 9K, 2K, 5K প্রত্যেকটাকে হচ্ছে আমরা আলাদাভাবে এখানে কোড করতেছি। ঠিক আছে? তো কোড করে ফাইনালি আমরা যে বাইনারি সিকোয়েন্সটা পাচ্ছি ওইটাই হচ্ছে আমাদের ওই সংখ্যার জন্য ইকুইভ্যালেন্ট বিসিডি কোড। ঠিক আছে? তো এইটা কেন করা হচ্ছে? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে বাইনারি নাম্বারে আমরা কনভার্সন তো দেখেছি, ঠিক আছে? এবং ওইটাও তো আমরা করতে পারি। তাহলে নতুন করে আবার এইটা করার কি দরকার? এটা করার দরকার হচ্ছে যে বাইনারি কনভার্সনটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস এবং ওইখানে ডিভিশন করা লাগে। সো ডিভিশন একটা তোমার হচ্ছে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রসিডিউর যেটা ফলো করা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আহামরি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না তোমাকে। তোমাকে জাস্ট মনে রাখলেই হচ্ছে যে 0 থেকে 9 এর জন্য ইকুইভ্যালেন্ট কোডটা কি, ঠিক আছে? সো অনেকটা সহজ হয়ে যায় আমাদের কনভার্সনটা বা কম্পিউটারকে বোঝানোর কাজটা অনেকটা সহজ হয়ে যায়। এই কারণে হচ্ছে মূলত আমরা এখানে বিসিডি কোডটা ইউজ করে থাকি বা কোডিং স্কিমের ধারণাটা এই কারণেই আসলে আমাদের আসে আনসার। তো আমরা একটু যদি সামনে আগাই, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো বিসিডি স্কিম দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এই যে বাম থেকে ডানে হচ্ছে মোটামুটি অনেকগুলো হচ্ছে আমাদের বিসিডি স্কিম দেওয়া আছে। সো আমরা মূলত যেটাতে ফোকাস করেছি সেটা হচ্ছে এই যে আমাদের বিসিডি 8421, যেটা একটু আগে হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি। তো এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাসে ছিল, যেটাকে আমরা এনবিসিডিও বলতেছিলাম। তো এখানে লেখা আছে, যেটা আমি একটু আগে লিখেছি, যে 0 থেকে 9, 0 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। আসলে এটা 9 পর্যন্ত আমরা এটা এক্সটেন্ড করতে পারি। তো 9 পর্যন্ত যদি আমরা এক্সটেন্ড করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, প্রত্যেকটার জন্য ইকুইভ্যালেন্ট আমরা হচ্ছে কোডটা পেয়ে যাব। ঠিক আছে? তো কোডটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে আসলে এখানে কি করা হয়। এখানে এই যে মানে বিসিডির পাশে যে কথাটা লেখা হয় বা যেই নাম্বারটা আমাদের দেয়া হয়, এই নাম্বারটা হচ্ছে আমাদের আসলে ওই উপরের ওই স্থানীয় মান হিসেবে আমরা যেটাকে চিন্তা করতেছিলাম, বা আমরা বলতে পারি যে উপরে আমাদের যেই সিকোয়েন্সটা ছিল, যেই সিকোয়েন্সটা আমরা ফলো করতেছিলাম সেইটা হচ্ছে এই যে বিসিডির পাশে লেখা হয়। ঠিক আছে? তো তুমি প্রত্যেকটা ডিজিটকে যখন কোডিং এ কনভার্ট করবা তখন হচ্ছে তোমার এই সিকোয়েন্সে 0 আর 1 বসিয়ে যেন আমার ওই নাম্বারটা চলে আসে সেটা হচ্ছে মেক শিওর করতে হয়। ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা ধরো এখানে আসি 7 এর জন্য। 7 এর জন্য যদি আমি দেখি যে 8421 এ কি করা হয়েছে, যে এখানে হচ্ছে 421 এই ৩ টা ঘরে 1 বসিয়ে আমার কি করা যায়, 7 পাওয়া যায়। যেহেতু 421 কে যোগ করলে হচ্ছে 7 হয়। তো এই ৩ টা ঘরে হচ্ছে আমি 1 বসিয়ে এখানে আমি 7 পাচ্ছি। আমি যদি 7421 এ যাই তাহলে এইখানে কিন্তু জিনিসটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে ভিন্ন হয়ে যাচ্ছে কি, যে এখানে হচ্ছে আমাদের যেহেতু 7 হচ্ছে সিকোয়েন্সে আছে, তো আমার কিন্তু এবার 421 এই উপায়ে এই ৩ টা ঘরে হচ্ছে 1 বসিয়েও যেমন 7 পাওয়া যেতে পারে। আবার যেহেতু শুধুমাত্র 7 ও এখানে আছে, তো আমি শুধুমাত্র 7 এর ঘরে একটা 1 বসিয়েও কিন্তু, আর বাকি ঘরগুলোতে 0 বসিয়েও কিন্তু 7 কে পেতে পারি। তো দেখো এখানে কিন্তু আমাদের 7 এর জন্য ২ টা কোড চলে আসতেছে। ঠিক আছে? এখন আমি যেটা সুবিধা হয় আমার জন্য সেটা হচ্ছে এখান থেকে ফিক্স করে দিব যে আমি আসলে কোনটা 7 এর জন্য হচ্ছে কোডিং চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে 5421 এর জন্য দেখো, 5421 এর জন্য চাইলে তুমি হচ্ছে 7 কে ২ ভাবে প্রকাশ করতে পারো। যে তুমি হচ্ছে 5 এর ঘরে একটা 1 নাও আর 2 এর ঘরে একটা 1 নাও। তাহলে তুমি যেমন 7 পাবা। আবার তুমি হচ্ছে যদি এই 421 এই ৩ টা ঘরে 1 নাও তাহলেও কিন্তু তুমি 7 কে পাবা। তো আমরা এই কোডিং স্কিমের জন্য কিন্তু 7 এর ২ টা রিপ্রেজেন্টেশন দেখতেছি। তো দেখা যাচ্ছে যে আসলে আমাদের কাজের সুবিধার জন্য অনেকভাবে হচ্ছে বিসিডি কে এক্সপ্রেস করা যেতে পারে। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো যদি বুঝতে পারি একটু সামনে আগাই, এখানে হচ্ছে আমাদের ২ টা প্রবলেম দেওয়া আছে। বলা হচ্ছে যে 137 এর সমতুল্য বাইনারি ভ্যালুটা কত আর 137 এর বিসিডি কোডটা কত। আচ্ছা, এটা কেন দেওয়া হলো? একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই প্রবলেমটা এখানে কেন দেওয়া হলো? এটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এখন দেখতে হবে বা বুঝতে হবে যে বিসিডি কোড আর বাইনারি কনভার্সন কি আসলে একই জিনিস কিনা। অনেক সময় দেখে মনে হয় একই, কারণ দুইটাই তো 0 আর 1 দিয়ে লেখা। তো খালি চোখে দেখে মনে হয় যে একই জিনিস, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে ওইটা পর্যবেক্ষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারি। তো এই এক্সাম্পল দিয়ে আসলে ওই জায়গাটা ক্লিয়ার করার ট্রাই করব। তো আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে 137 এটাকে আমাকে সমতুল্য বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমরা শুরু করি। তো দেখা যাচ্ছে এটা একটা পূর্ণ মান, তাই না? এটা একটা পূর্ণ মান। তো পূর্ণ মানের জন্য আমরা কনভার্সনটা জানি। কি করতে হয়? যে এটাকে পর্যায়ক্রমিকভাবে হচ্ছে
আমাদের হচ্ছে কি করতে হবে যে এখানে 2 দিয়ে, বা আমি যেই নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি তার বেস দিয়ে। তো এখানে বাইনারির বেস হচ্ছে 2, ঠিক আছে? বাইনারির বেস হচ্ছে 2। তো আমাদের কি করতে হবে, 2 দিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইড করতে হবে। তো আমরা করা শুরু করি। তো 137, এটাকে যদি হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করা শুরু করি, ঠিক আছে? 2 দিয়ে আমরা ডিভাইড করা যদি শুরু করি, তাহলে আমরা প্রথমে যেই ভাজ্যটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের 65 করলে হচ্ছে 130, আর হচ্ছে আমাদের 68 করলে হবে হচ্ছে 136। তো আমাদের ভাগফলটা হবে 68, আর এখানে একটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাকে হচ্ছে আমরা আবার ভাগ করে ফেলবো। তো আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 68, এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফলটা হবে হচ্ছে 34, আর এই ক্ষেত্রে ভাগশেষ হবে হচ্ছে 0। আচ্ছা, এরপর আবার করি, আবার ভাগ করলে ভাগফল 17, ভাগশেষ 0। আবার যদি করি ভাগফল হচ্ছে 8, ভাগশেষ 1। আরেকবার করতে আরো কয়েকবার করতে হবে, ভাগফল হবে এইবার 4, ভাগশেষ 0। আবার করলে ভাগফল 2, ভাগশেষ 0। আবার যদি করি ভাগফল হবে 1, ভাগশেষ 0, এবং ফাইনালি লাস্ট টাইম যদি করি এখানে ভাগফল আসবে 0, ভাগশেষ 1, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা 137 কে কয়েকবার হচ্ছে ভাগ করেছি, এবং ফাইনালি একটা জায়গায় গিয়ে আমাদের কিন্তু এই যে এখানে গিয়ে কিন্তু ভাগফল 0 আসছে। সো এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, স্টপ করতে হবে। আমাদের কাজ এখানেই শেষ। এখন যেটা কাজ হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে এই যে আমরা ভাগশেষগুলোকে স্টোর করেছি সেই ভাগশেষগুলোকে কি করতে হবে, নিচে থেকে উপরে আমাদের নিতে হবে, ঠিক আছে? ভাগশেষগুলোকে, এবং আমরা জানি যে আমাদের নিচে যেই এই যে আমরা অ্যারোটা দেই, এই অ্যারোর যে টেইল থাকে সেখান থেকে হচ্ছে আমাদের এমএসবি নিতে হয়। এই যে এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি, আর একদম মাথায় যেটা থাকে, হেডে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এলএসবি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এটা এখন লিখে ফেলি তাহলে এইভাবে লিখতে পারবো যে আমাদের 137 এই ডেসিমাল ভ্যালুটার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা হচ্ছে 1, এরপরে হচ্ছে 3টা 0, এরপরে হচ্ছে 1, এরপরে 001, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 137 এর বাইনারি ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আমরা যে বিসিডি কোডে যদি আমরা এটাকে কনভার্ট করতাম, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা বাইনারি সিকোয়েন্সটা কেমন হতো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু আগে হচ্ছে একটা বিসিডি স্কিম ভালোভাবে দেখে এসেছি। সেটা কি ছিল, সেটা হচ্ছে এনবিসিডি, বা যেটাকে আমরা বলতেছিলাম 8421 বিসিডি কোডিং স্কিম, ঠিক আছে? তো তোমাকে যখন এখানে শুধুমাত্র বিসিডি কোড এইটা বলে দেওয়া থাকবে, আর কিচ্ছু বলে দেওয়া থাকবে না, তখন তুমি ধরে নিবা এটা আসলে এই যে 8421 বা এনবিসিডি এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? এটা ধরেই আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি শুরু করি যে 137, এটার জন্য হচ্ছে আমরা বিসিডি কোডটা হচ্ছে লেখার ট্রাই করব। তো আমাদের প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদাভাবে এখানে কি করতে হবে, কোড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। আমরা যদি প্রথমে 1 এর জন্য এই কোডিং স্কিমের ভ্যালুটা বসাতে চাই তাহলে সেটা কি হবে, যে এটা খুব সহজ। 1 এর জন্য হচ্ছে শুধু 1 এর ঘরে একটা 1 বসে আর বাকি সবগুলোতে 0, তাই না? তো আমাদের ভ্যালুটা হবে অনেকটা এরকম 0 0 0 1। তো এটা হচ্ছে 1 এর জন্য ভ্যালু। এরপরে 3 এর জন্য ভ্যালুটা কি হবে, 3 এর জন্য ভ্যালুটা হবে যে 2 আর 1, এই দুইটা ঘরে হচ্ছে 1 বসাবো, তাহলে 3 পেয়ে যাচ্ছি, আর বাকি ঘরগুলোতে 0, তো 0 0 1 1। ফাইনালি 7 এর জন্য আমাদের ভ্যালুটা কি হবে, যে 4 2 1, এই তিনটা ঘরে 1 বসাতে হবে আর বাকি একটা ঘরে 0, তো 0 1 1 1। তো আমি যদি একবার একটু সুন্দর করে সাজিয়ে লেখার ট্রাই করি তাহলে আমাদের এরকম আসবে যে 137, এটা একটা ডেসিমাল ভ্যালু, এর ইকুইভ্যালেন্ট বিসিডি কোড যেটা আসতেছে সেটা হচ্ছে 0 0 0 1, তারপরে হচ্ছে 0 0 1 1, এরপর 0 1 1 1। এইটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট বিসিডি কোডটা। তো তুমি যদি এখন একটু কম্পেয়ার করো, যেহেতু পাশাপাশি আছে আমাদের, তাহলে তুমি দেখবা যে আসলে এই দুইটা বাইনারি সিকোয়েন্স কিন্তু সেম না। কেন সেম না? কারণ এখানে হচ্ছে আমি 2 দিয়ে পর্যায়ক্রমে ডিভাইড করছি,
এইটা একটা উপায় ছিল বা একটা প্রসেস ছিল। আর এইখানে যেটা করছি আমি 137 বা যেই ডিজিটগুলো পেয়েছি সেগুলোর জন্য 8421 এই সিকোয়েন্সে হচ্ছে আমি ভ্যালু এমনভাবে বসাইছি যেন প্রত্যেকটা ডিজিটের মান পেয়ে যাই, ঠিক আছে। সো দুইটা প্রসেস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, তো ভ্যালু সেম পাওয়া আমাদের এখানে উচিত ছিল না, ঠিক আছে। এবং আমরা সেটা আলটিমেটলি পরীক্ষা করেও দেখতে পাচ্ছি যে এখানে ভ্যালু সেম আসতেছে না। তো আমাদের এই বিসিডি আর বাইনারি কনভার্সন এই দুটো কিন্তু এক জিনিস না, তো এটা একটু একদম ভালোভাবে মাথায় ঢুকায় রাখতে হবে, ঠিক আছে। আমি এটা একটু ভালোভাবে লিখে দিই যে আমাদের বিসিডি, এটা একদম মাথায় ঢুকে রাখতে হবে যে বিসিডি এবং আমাদের বাইনারি কনভার্সন বা বাইনারি ভ্যালু এই দুইটা কিন্তু এক নয়, এক নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভালোভাবে মাথায় ঢুকে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে বিসিডি আর বাইনারির মধ্যে পার্থক্যটা কি। তো আমরা একটু একটু সামনে এগিয়ে যেতে পারি। তো এখানে হচ্ছে আমরা মোটামুটি আলফা নিউমেরিক কোড সম্পর্কে দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের নিউমেরিক কোড মোটামুটি দেখা হয়ে গেছে, একটা এক্সাম্পল দেখেছি নিউমেরিক কোডের আন্ডারে, সেটা ছিল হচ্ছে বিসিডি, ঠিক আছে। তো বিসিডি কোডটা হচ্ছে মোটামুটি আমরা কনভার্সন প্রসেস এবং তার আন্ডারে যে টাইপগুলো সেগুলো হচ্ছে দেখেছি। তো এই কোড সম্পর্কে এখানে একটা ভালো ধারণা আশা করি হয়ে গেছে। তো এটাকে আমরা এক্সটেন্ড করে এখন যাব হচ্ছে আলফা নিউমেরিক কোডে, ঠিক আছে। তো আলফা নিউমেরিক কোড এটার আন্ডারে হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরি পড়বো, যেটা দেওয়া আছে এখানে। একটা হচ্ছে ইপসিডিক কোড, আরেকটা হচ্ছে আস্কি কোড এবং ফাইনালি ইউনিকোড, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোডের এক্সাম্পল হিসেবে থাকবে। তো আমরা সামনে এগিয়ে যাই, এক এক করে দেখতে থাকি। তো ফার্স্ট অফ অল যেটা আসতেছে আমাদের সেটা হচ্ছে যে ইপসিডিক কোড, ঠিক আছে। তো এইটার যে ফুল ফর্ম সেটা জেনে নেওয়া আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে যে ইপসিডিক এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। তো আমরা এই যে এখানে যে লাইনটা লিখেছি এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি যদি ফার্স্ট লেটারটা চিন্তা করি তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে সেই ইপসিডিক অ্যাব্রিভিয়েশনটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইপসিডিক। আচ্ছা, তো এইখানে ইপসিডি কোড এটা হচ্ছে একটা 8 বিটের কোড। আমরা যদি প্রিভিয়াস বিসিডি কোডের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিসিডি কোডে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বিসিডি কোডে আমরা বাইনারি সিকোয়েন্সে কনভার্ট করেছি। এবং সেটা কিভাবে করেছি যে আমরা হচ্ছে একটা ডেসিমাল ডিজিট নিয়েছি, সেটাকে হচ্ছে 4 বিটে হচ্ছে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো 4 বিটের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা এখানে করেছি। আচ্ছা, এখন 4 বিট যখন আমরা নিয়েছি আমরা এখানে কয়টা সিম্বল হচ্ছে ম্যাক্সিমাম লিখতে পারবো, এটা আমরা জানি যে 4 বিট দিয়ে হচ্ছে আমরা ম্যাক্সিমাম 2^4 এতগুলো হচ্ছে আমরা সিম্বলকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখানে একটা লিমিটেশন আছে, 2^4 মানে 16, খুবই কম সংখ্যক একটা হচ্ছে আমরা ভ্যালু এখানে এক্সপ্রেস করতে পারছি। কিন্তু আমরা যখন ইপসিডিকে আসতেছি সেখানে কিন্তু এই 8 বিট, সর্বোচ্চ 8 বিট দিয়ে হচ্ছে আমরা কোড করতে পারতেছি। তো 8 বিট কিন্তু একটা হিউজ জাম্প, কোথায় 4 বিট কোথায় 8 বিট, ঠিক আছে। তো এটাকে এই জন্য দেখো এই বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড বিসিডি কোড, ঠিক আছে। এক্সটেন্ডেড বিসিডি এই কথাটা কেন বলা হচ্ছে আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের এই যে এই নাম্বার অফ বিটস ইউজড ইন রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে ছিল 4 বিট, এখানে 8 বিট, তো এটা একটা এক্সটেন্ডেড ফর্ম আমরা বলতে পারি। আচ্ছা, এই কোড দ্বারা হচ্ছে আমাদের 2^8 অর্থাৎ 256টি হচ্ছে অঙ্ক এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়। যেহেতু এটা একটা আলফা নিউমেরিক কোড, সো এখানে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস যে আলফা নিউমেরিক কোডে আমরা কেবলমাত্র কিন্তু অঙ্ককে প্রকাশ করব না, এর সাথে সাথে যে বিশেষ চিহ্ন বর্ণ এগুলোকেও প্রকাশ করব, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে, সো আমার হাতে অপশন আছে এই অঙ্কের পাশাপাশি বিশেষ চিহ্ন বা বর্ণকেও প্রকাশ করার, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা ইনফরমেশন আমরা জেনে রাখতে পারি যে আইবিএম কোম্পানি তাদের 360 এবং 370 সিরিজের কম্পিউটার প্রথম ব্যবহার করে। এটা অনেক আগের একটা ঘটনা। আইবিএম কোম্পানি প্রথম দিকে তাদের যেই তোমার কম্পিউটারগুলো লঞ্চ করছিল সেগুলোতে কিন্তু এই ইপসিডি কোড ইউজ করেছিল, ঠিক আছে। তো এটা আমরা জেনে রাখতে পারি। তো এখান থেকে যে জিনিসটা আমাদের সামারি হিসাবে মনে রাখতে হবে যে
ইপসিডি কোডে হচ্ছে বিসিডি কোডের এক্সটেন্ডেড ভার্সন, কারণ বিসিডি কোডে একটা লিমিটেশন ছিল, সেটা হচ্ছে 4 বিট ইউজ করতে পারতেছিল। আর এখানে এসে আমরা 8 বিট ইউজ করতেছি। একটা জাম্প আমাদের এখানে হচ্ছে নাম্বার অফ বিটস ইউজড এর ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 2^8 অর্থাৎ 256টা হচ্ছে অঙ্ক এবং বিশেষ চিহ্নকে প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে ইপসিডি কোড সম্পর্কে আমাদের প্রাইমারি একটা ডিসকাশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই নেক্সট যে কোডিং স্কিমটা ছিল সেটা হচ্ছে আস্কি কোড। ঠিক আছে? তো আস্কি কোড সম্পর্কে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটার যে অ্যাব্রিভিয়েশন সেটা যদি একটু দেখি, যে আস্কি কোড এটার জন্য অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার থেকে হচ্ছে আমাদের আস্কি এই কোডিং স্কিমটা আসে, এই কোডিং স্কিমের নামটা আসে। আচ্ছা, তো আস্কি কোডের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেওয়া আছে, যে এখানে হচ্ছে আমরা মূলত আস্কি বলতে আস্কির কয়েকটা ক্যাটাগরি আছে। ঠিক আছে? এটা আমরা দেখতে পাই যে আস্কির মধ্যে আস্কি 7 একটা ক্যাটাগরি, আস্কি 8 একটা ক্যাটাগরি। তো মূলত আস্কি যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন আস্কি 7 এই স্কিমটাই বেশি ইউজ করা হয়েছিল। ঠিক আছে? সো এই জন্য বলা হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা আস্কি 7 যখন ইউজ করতেছি, এই যে এটা হচ্ছে আস্কি 7 এর কথা বলা হচ্ছে, আস্কি 7। তো এই 7টা কোথা থেকে আসছে? 7টা হচ্ছে এই যে কতগুলো বিট ইউজ করা হচ্ছে সেটা থেকে আসতেছে। ঠিক আছে? এই যে এটাই বলা হচ্ছে যে এখানে 7টা বিট ইউজ করা হচ্ছে কোডিং এর জন্য। ঠিক আছে? তো 7 বিটের মধ্যে বাম দিকের 3টা বিটকে হচ্ছে আমরা বলতেছি জোন বিট। তো মনে রাখবা যে জোন বিট এটা হচ্ছে সবসময় ফিক্স থাকে, এটা হচ্ছে ফিক্স। জোন বিট একটা স্কিমের জন্য এটা ফিক্স থাকে। চেঞ্জ হয় কোনটাই, যে ডান দিকের 4টা বিট, এটা এক একটা সিম্বলের জন্য এক এক রকম হয়। ঠিক আছে? এই যে এই 4টা বিট হচ্ছে চেঞ্জ হয়। তো এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। ঠিক আছে? তো এইভাবে টোটাল 7টা বিটের মাধ্যমে আস্কি 7 কোডিং স্কিমে হচ্ছে আমরা কোড করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো বোঝাই যাচ্ছে যে 7টা বিট যেহেতু, তো আমরা হচ্ছে 2^7 বা 128টা ইউনিক চিহ্ন বা সিম্বলকে হচ্ছে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আস্কি 7 এর প্রপার্টি। তো পরবর্তীতে কিন্তু এটাকে একটু আপডেট করা হয়েছে। ঠিক আছে? যে আস্কি 7 এখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে আপডেট করে আসছি হচ্ছে আস্কি 8 এ। তো যেহেতু আস্কি 7 এ হচ্ছে আমরা 128টা ইউনিক সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, সো আমাদের একসময় লিমিটেশন চলে আসছে। তো ওইখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে আস্কি 8 এ গেছি, অর্থাৎ 8 বিটে হচ্ছে আমরা প্রকাশ করা শুরু করছি। তো আস্কি 8 যখন ইউজ করা হয়েছে তখন হচ্ছে আমাদের এই যে 2^8 বা 256টা চিহ্নকে আমরা কি করতে পারতেছি? প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে? তো তখন হচ্ছে আমাদের একটু লিমিটেশনটা দূর হয়ে যাচ্ছে নাম্বার অফ সিম্বল প্রকাশ করার ক্ষেত্রে। আচ্ছা, তো এই আস্কিটা আসলে কই ইউজ করা হয়? মূলত কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক ডাটা আদান-প্রদানের জন্য আস্কি কোড ব্যবহার করা হয়। ঠিক আছে? তো মূলত আমেরিকান কিছু প্রতিষ্ঠানে সর্বপ্রথম আস্কি কোডটা ইউজ করা হয়েছিল। এই যে আমাদের কিছু ডিজিটাল ডিভাইসের মধ্যে ডাটা আদান-প্রদানের জন্য এই কোডিং স্কিমটা সর্বপ্রথম হচ্ছে কাজে লাগানো হয়েছিল। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমাদের আস্কি কোড সম্পর্কে ধারণা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আস্কি কোডের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা থেকে হচ্ছে আমরা মূলত বুঝতে পারবো যে আমাদের আস্কি কোডিং স্কিমটা কিভাবে করা হয়। তো এখানে আস্কি 7 টা শুরুতে দেখানো আছে, এরপরে আস্কি 8 টা দেখানো আছে। তো আমি আস্কি 7 দিয়েই শুরু করি। তো আস্কি 7 এখানে আমাদের টোটাল হচ্ছে 7টা বিট থাকবে। এটা মাথায় রাখতে হবে যে 7 বিট, এবং এই 7 বিটকে কিভাবে ভাঙা হয়েছিল আমরা পড়েছিলাম যে জোন বিট এটা হচ্ছে 3 বিট নিয়ে গঠিত, আর বাকি যেই 4 বিট থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যালু বিট। তো ভ্যালু বিট এটা হচ্ছে বাকি 4 বিট। ঠিক আছে? তা আমি বলে দিয়েছিলাম যে জোন বিটটা এটা হচ্ছে আমরা ফিক্স করে দেই। ঠিক আছে? তো দেখো এখানে আস্কি 7 এর রিপ্রেজেন্টেশনে আমাদের জোন বিট এটা হচ্ছে 100, এই জিনিসটা হচ্ছে আমাদের ফিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে হচ্ছে ভ্যালু বিট এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়, প্রত্যেকটা নাম্বারের জন্য এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আস্কি 8। আস্কি 8 এ আমরা নতুন একটা বিট নিয়ে আসতেছি। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারিটি বিট। আচ্ছা, তো এই প্যারিটি বিট নিয়ে যদি একটু কথাবার্তা বলি, যে প্যারিটি বিটের কাজ কি? প্যারিটি বিটের কাজ হচ্ছে যে আমাদের এই যে বাইনারি সিকোয়েন্স, এই বাইনারি সিকোয়েন্সে টোটাল 1 এর সংখ্যা কত? সেটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার সেটা বোঝানো। ঠিক আছে? অর্থাৎ প্যারিটি বিট এইটার ভ্যালু 0 হইতে পারে, এটার ভ্যালু 1 হইতে পারে। এখন 0 হওয়ার অর্থ কি? আমরা যদি ধরে নেই যে
জিরো মানে হচ্ছে অড প্যারিটি। জিরো মানে হচ্ছে, এটা যদি আমরা ধরে নেই যে জিরো মানে হচ্ছে অড প্যারিটি বা বিজোড় প্যারিটি, তাহলে আমরা যেটা বুঝবো যে আমাদের এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে এই 8 বিটের মধ্যে যতগুলো ওয়ান আছে সেই ওয়ানের মোট সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ একটা ওয়ান থাকতে পারে, তিনটা ওয়ান থাকতে পারে, পাঁচটা ওয়ান থাকতে পারে, সাতটা ওয়ান থাকতে পারে। অর্থাৎ এই অড প্যারিটি দিয়ে যেটা বোঝায় যে আমাদের এখানে বিজোড় সংখ্যক ওয়ান আছে, এই 8 বিটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান, ঠিক আছে? বিজোড় সংখ্যক ওয়ান আছে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের প্যারিটি বিট যদি ওয়ান থাকে তখন আসলে আমরা কি বুঝবো, যে প্যারিটি বিট ওয়ান থাকার অর্থ হচ্ছে যে এটা বোঝায় হচ্ছে ইভেন প্যারিটি। প্যারিটি বিট ওয়ান থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইভেন প্যারিটি। তো ইভেন প্যারিটি দিয়ে আমরা কি বুঝবো, যে এখানে আমাদের এই সিকোয়েন্সে জোড় সংখ্যক হচ্ছে কি আছে, ওয়ান আছে, ঠিক আছে? তো এই প্যারিটি বিট দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের নাম্বার অফ ওয়ান আসলে এখানে কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা বুঝতে পারি। এটা কেন কাজে লাগে, যে আমরা কখনো দেখা যায় যে এই বাইনারি সিকোয়েন্সটা যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাই, কোনো একটা কারণে ইন্টারফারেন্স বা বিভিন্ন কারণে নয়েজের কারণে হচ্ছে আমাদের কিছু বিট চেঞ্জ হয়ে যায়। তো দেখা যায় যে একটা জিরো ছিল সেটা হচ্ছে জিরো থেকে ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? এরকম হতে পারে। তো এটা কিন্তু একটা এরর। তো এই এররটা ফাইন্ড করার জন্য হচ্ছে আমরা এই প্যারিটি বিট ইউজ করি, ঠিক আছে? তো যে সেন্ডার সে জানে যে তার প্যারিটি বিট কত ছিল, আর রিসিভার সেও জানে যে তার প্যারিটি বিট কত। তো দুইটা যদি ম্যাচ না করে তার মানে হচ্ছে কোথাও একটা এরর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই এররটা ডিটেক্ট করার জন্য হচ্ছে মূলত আমরা প্যারিটি বিট ইউজ করি। তো এইখানে আমরা ASCII 8 বিটের একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, যেখানে অ্যাজ ইউজুয়াল জোন বিট আছে, তারপরে হচ্ছে ভ্যালু বিট আছে, এবং এক্সট্রা একটা বিট আছে যেটাকে আমরা বলতেছি প্যারিটি বিট। তো প্যারিটি বিটটা এখানে দেখো, আমাদের হচ্ছে এই প্যারিটি বিটটা হচ্ছে এখানে জিরো দেওয়া আছে। তো জিরো আসলে এখানে কেন আছে, যে আমরা যদি টোটাল নাম্বার অফ ওয়ান এখানে দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে আছে দুইটা, ঠিক আছে? যেহেতু দুইটা ওয়ান আছে তার মানে হচ্ছে আমাদের এটা একটা ইভেন প্যারিটি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ইভেন প্যারিটি। এই যে টু ওয়ান, দুইটা ওয়ান আছে, সো এটা হচ্ছে আমাদের একটা ইভেন প্যারিটি। এখন কোশ্চেন আসতে পারে যে ইভেন প্যারিটি তাহলে কেন এইখানে হচ্ছে আমাদের জিরো? উত্তর হচ্ছে যে আমাদের এই স্কিমে ওয়ান এর জন্য হচ্ছে অড প্যারিটি ধরা হচ্ছে, আর জিরোর জন্য হচ্ছে ইভেন প্যারিটি ধরা হচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে আমাদের বলা যেতে পারে যে এই এক একটা সিস্টেমের জন্য এটা ভ্যারি করবে, ঠিক আছে? যে জিরো বা ওয়ান এটা আসলে ভ্যারি করতে পারে, ঠিক আছে? যে কোনটা দিয়ে আমি ইভেন প্যারিটি ধরবো, কোনটা দিয়ে অড প্যারিটি ধরবো। যাই হোক, যেটা আমি ফিক্স করে দিব সেই অনুযায়ী হচ্ছে আমার প্যারিটি বিট সেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে ASCII কোড সম্পর্কে আমাদের কিছু ধারণা, এক্সাম্পল। এরপরে হচ্ছে ASCII কোডের জন্য আমরা আরো কিছু আলোচনা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের ASCII কোডের জন্য একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে? বা একটা চার্ট দেওয়া আছে। তো আমরা এই যে ASCII কোড দিয়ে হচ্ছে যতগুলো সিম্বলকে এক্সপ্রেস করতে পারি, এই সিম্বলগুলোর জন্য আমার কোডিং এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা এই যে প্রত্যেকটা সিম্বলের বাম দিকে হচ্ছে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ASCII নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে তার ASCII নাম্বার। তো এইখানে আমাদের প্রত্যেকটা সিম্বলের জন্য হচ্ছে তার বাম পাশে ASCII নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? বা ASCII কোডটা দিয়ে দেওয়া আছে এখানে। তো আমাদের কিছু অবজারভেশন এখান থেকে আসে, যেমন হচ্ছে যে আমরা যদি আহ, একটা জিনিস দেখার চেষ্টা করি যে এখানে আমাদের ডেসিমাল সংখ্যাগুলো এই চার্টে কোথায় আছে, ঠিক আছে? এটা একটু আমরা দেখি এখান থেকে যে ডেসিমাল সংখ্যা এখানে কোথায় আছে। আমরা দেখতে পাবো যে ডেসিমাল সংখ্যা শুরু হয়েছে এই যে ঠিক এই জায়গা থেকে। দেখো এই যে এইটা 48 যে নাম্বারটা, এখানে ইন্ডেক্স যে নাম্বার 48, সেটার পাশেই কিন্তু জিরো দেওয়া আছে। তার মানে হচ্ছে এই চার্টে আমার 48 নম্বর ঘরে হচ্ছে জিরো আছে, ঠিক আছে? এরপর থেকে হচ্ছে আমাদের এই যে সিরিয়ালি নাম্বারগুলো লেখা আছে এখানে, ঠিক আছে? অর্থাৎ এই যে 0 থেকে 9 এটা হচ্ছে আমার এই চার্টের মধ্যে 48 থেকে 57 নম্বর সিরিয়ালের মধ্যে আছে, ঠিক আছে? তো আমি এখানে 0 থেকে 9 এর জন্য করসপন্ডিং যে ASCII ভ্যালু সেটা হচ্ছে 48 থেকে 57 মধ্যে পাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটাকেই আমরা একটা ফর্মুলা হিসেবে এখানে এইভাবে এক্সপ্রেস করতে পারি যে
এন যদি হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে আমার যে কোনো একটা ডেসিমাল সংখ্যা হয়ে থাকে, তাহলে তার জন্য যদি আমি ASCII কোড নাম্বারটা জানতে চাই, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে জানতে পারি? যে আমি দেখতে পাচ্ছি যে আমার ASCII কোড এটা হচ্ছে এই ডেসিমাল সংখ্যার জন্য শুরু হচ্ছে 48 থেকে, তাই না? তো এবং শেষ হচ্ছে গিয়ে 57 থেকে। তো আমি বলতে পারি যে আমার এই 0 থেকে 9 এই 10টা সংখ্যার জন্য আমার ASCII ভ্যালু হবে 48 থেকে 57 এর মধ্যে, ঠিক আছে? তো আমার n যদি কোনো একটা ডেসিমাল সংখ্যা হয়, তাহলে তার জন্য ASCII কোডটা হবে 48 প্লাস n, কারণ যেহেতু 48 থেকে শুরু হচ্ছে, তো আমি n এর ভ্যালু যখন 0 বসাবো তখন আমার ASCII কোডটা হবে এই যে 48, যেটা যে আমি চার্ট থেকেও দেখতে পারতেছি। এরপর পর্যায়ক্রমে 1 2 3 4 থেকে 9 পর্যন্ত যখন যাব, তো আমার n এর যে ভ্যালুটা সেটা 48 এর সাথে অ্যাড করে হচ্ছে আমি ওই নাম্বারের জন্য হচ্ছে করসপন্ডিং ASCII নাম্বারটা পেয়ে যাব বা ASCII কোডটা পেয়ে যাব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন। এরপরে আরো দুইটা অবজারভেশন আছে আমাদের। আমরা যদি n তম বড় হাতের বর্ণের জন্য ASCII কোডটা দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা সেটা এই চার্ট থেকে একটু দেখতে পারি যে বড় হাতের বর্ণ ইংরেজিতে সেটা কোথা থেকে শুরু হয়েছে। এই যে আমরা যদি দেখি যে আমরা এই চার্টের 65তম হচ্ছে ঘরে যদি বা 65 নম্বর সিরিয়ালে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপিটাল এ আছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারগুলো শুরু হয়েছে এবং তারপর পর্যায়ক্রমে সেটা কোন পর্যন্ত আছে, এই যে 90 পর্যন্ত। 90তে হচ্ছে আমাদের জেড, তো এখানে গিয়ে শেষ হয়েছে। তো আমাদের 65 থেকে 90 পর্যন্ত টোটাল 26টা হচ্ছে ক্যাপিটাল লেটার এখানে আছে। তো আমাদের যদি n তম বড় হাতের বর্ণের জন্য ASCII কোডের নাম্বারটা লাগে, তাহলে সেই নাম্বারটা আসলে আমরা একটা ফর্মুলা দিয়ে পেয়ে যেতে পারি। সেটা কত, যে n হচ্ছে এখানে আমার কত হইতে পারে, n হচ্ছে আমার এখানে হইতে পারে 1 2 3 4 এরকম করে করে আমাদের 26 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? 26 পর্যন্ত হতে পারে, যেহেতু আমাদের টোটাল 26টা বড় হাতের বর্ণ আছে। তো আমাদের প্রথম বড় হাতের বর্ণটা যেহেতু 65 থেকে শুরু হয় এবং তার জন্য n এর ভ্যালু যেহেতু 1, তো আমাদের বলতে এই সূত্রটা এরকম ভাবে লিখতে পারি যে আমাদের বড় হাতের জন্য ASCII কোড নাম্বারটা হচ্ছে 64 প্লাস n, এই সূত্র মেনে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কয়েকটা ভ্যালু বসায় বসায় দেখতে পারি। তো একইভাবে আমরা ছোট হাতের বর্ণের জন্য এই ফর্মুলাটা বের করে ফেলতে পারি যে ছোট হাতের বর্ণ সেটা শুরু হচ্ছে 97 থেকে এবং পর্যায়ক্রমে 26টা বর্ণ হচ্ছে এখানে আমার আছে এবং 122 তে গিয়ে হচ্ছে শেষ হয়েছে। তো ছোট হাতের বর্ণের জন্য আমরা বলতে পারি যে n তম ছোট হাতের বর্ণ আমরা পাবো হচ্ছে 96 প্লাস n, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইখানেও একই কথা প্রযোজ্য যে আমাদের n এর মানটা কিন্তু এইখানেও এই যে 1 2 3 এরকম করতে করতে 26 পর্যন্ত যাবে। আর আমাদের ASCII কোড এই ডেসিমাল সংখ্যার জন্য যে ফর্মুলাটা লিখেছি সেখানে n এর ভ্যালু কিন্তু 0 থেকে, ঠিক আছে, 0 থেকে 1 2 3 4 করতে করতে 9 পর্যন্ত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ASCII কোডের একদম একটা রিয়েল চার্ট এবং সেই চার্ট থেকে কিছু অবজারভেশন করে হচ্ছে আমরা ফর্মুলা এখানে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো ASCII কোডে ASCII কোড নিয়ে আরো কিছু কথাবার্তা বলা আছে যে আমাদের এখানে হচ্ছে 0 থেকে 32 পর্যন্ত আমরা যে ক্যারেক্টারগুলো পাচ্ছি এই চার্টের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, যে এটা হচ্ছে 0 থেকে 32 পর্যন্ত স্পেশাল ক্যারেক্টার। এরপরে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, সেগুলো আমরা কত থেকে কত পর্যন্ত পাচ্ছি সেটা এখানে বলা আছে, এগুলো আমরা দেখছিও। এবং ফাইনালি আমরা এই যে সূত্রগুলো পাচ্ছি বড় হাতের আর ছোট হাতের জন্য, সেগুলো হচ্ছে এখানে দেয়া আছে, ঠিক আছে? এবং কিছু অবজারভেশন হচ্ছে দেয়া আছে যে বড় হাতের অক্ষরের জন্য আসলে আমরা কিভাবে ভ্যালুগুলো পেতে পারি, বা বড় হাতের অক্ষর জানা থাকলে সেখান থেকে হচ্ছে কিভাবে ছোট হাতের অক্ষর পেতে পারি, ঠিক আছে? তো এইটা পুরোটাই আসলে অবজারভেশন থেকে আনা, ঠিক আছে? যে আমরা আসলে এমন ভাবে চার্টটা বানাইছি যেন সেখানে কিছু আমাদের সিমেট্রি থাকে বা কিছু রিলেশন থাকে, ঠিক আছে? তো ওই রিলেশনগুলো এখানে দেওয়া আছে যে বড় হাতের অক্ষর এটা যদি আমার এটার জন্য যদি ASCII ভ্যালু জানা থাকে, ঠিক আছে, তো বড় হাতের ASCII অক্ষরের জন্য যদি ASCII ভ্যালু হয় x ফর এক্সাম্পল, তাহলে আমি যদি তার করেসপন্ডিং ছোট হাতের অক্ষরটা পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে হচ্ছে আমাকে এই যে x এর সাথে 32 অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আমি পেয়ে যাব, কারণ প্রত্যেকটা লেটারের জন্য বড় হাতের আর ছোট হাতের অক্ষরের মধ্যে এই যে গ্যাপটা হচ্ছে, এই চার্টের মধ্যে গ্যাপটা হচ্ছে 32। একটা এক্সাম্পল থেকেও দেখতে পারি, এই যে দেখো যে বড় হাতের a এটার জন্য ASCII ভ্যালু হচ্ছে 65 আর ছোট হাতের a এটার জন্য ASCII ভ্যালু হচ্ছে 97। সো এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু 32, ঠিক আছে?
তো এই অবজারভেশনটাই এখানে বলা আছে। আচ্ছা, এবং ফাইনালি আরেকটা জিনিস বলা আছে যে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রাখা হয়েছে সপ্তম বিটে, ঠিক আছে? বড় হাতের অক্ষরগুলোর সপ্তম বিটে এবং ছোট হাতের অক্ষরগুলোর সপ্তম বিটের মধ্যে পার্থক্য কি, যে এই বড় হাতের অক্ষরগুলো সপ্তম বিটে হচ্ছে 0 থাকে, আর ছোট হাতের অক্ষরগুলো সপ্তম বিটে হচ্ছে 1 থাকে। এখন হঠাৎ করে 0 1 1 কোথা থেকে চলে আসলো? যে আসলে এটা তো আমরা এই ASCII কোড যেটা, এটা তো আসলে আমরা ডেসিমালে প্রকাশ করতেছি। কিন্তু আমরা যখন কম্পিউটারে এই ভ্যালুগুলো দেই তখন কিন্তু সেটা বাইনারিতে দেয়া হয়, ঠিক আছে? যে এই যে ভ্যালুগুলো এগুলো কিন্তু আল্টিমেটলি যখন কম্পিউটারে যায় সেটা কিন্তু বাইনারি সিকোয়েন্স হিসেবে আমাদের কিন্তু এটা কম্পিউটারে যায়, ঠিক আছে? তো বা ডিজিটাল যে কোনো ডিভাইসে হচ্ছে যায়। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। ওইখান থেকে আসলে এই লাস্ট পয়েন্টটা আসছে। তো ফাইনালি আমাদের লাস্ট যে কোডিং স্কিম সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা কেন দরকার হলো? যে আমাদের ল্যাঙ্গুয়েজের যে সংখ্যা সেটা কিন্তু যুগের সাথে সাথে বাড়তেছে, ঠিক আছে? বা এখন অনেক সংখ্যায় হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা কোড করতে চাই তাহলে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ASCII দিয়ে হচ্ছে না, বা আমাদের প্রচলিত যে কোডিং স্কিমগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে না। তো তখন আসলে আমাদের এই যে ইউনিকোডের প্রয়োজন হলো। তো ইউনিকোড সর্বপ্রথম যেই রেভলিউশনটা আনলো যে এখানে হচ্ছে আমাদের 16 বিটের একটা কোডিং স্কিম করার সুযোগ তৈরি হয়ে গেল। তো 16 বিট মানে একটা হিউজ পোরশন অফ সিম্বলকে হচ্ছে আমি এখানে এক্সপ্রেস করতে পারবো। সেটা কত? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16। দেখো এখানে সংখ্যাটা কিন্তু অনেক বড়। সংখ্যাটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536। এতটা চিহ্ন বা সিম্বলকে হচ্ছে আমরা এই ইউনিকোডের আন্ডারে কি করতে পারবো? কোড করতে পারবো, ঠিক আছে? তো আমাদের যে ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটা কিন্তু দূর হয়ে যাচ্ছে, এবং বর্তমানে ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমে ইউনিকোডের মাধ্যমেই কিন্তু ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? তো ইউনিকোড আসলে আমাদের বর্তমানে বেশি প্রচলিত, এবং ইউনিকোডের জন্য হচ্ছে এখানে কিছু কোডিং স্কিম হচ্ছে আমাদের দেয়া আছে, যেখানে আমাদের বাংলার জন্য এই কোডিং স্কিমটা এখানে হাইলাইট করে দেয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা একটু জাস্ট দেখে রাখতে পারি, আমাদের এই ডিটেলসে যাওয়ার কোনো সুযোগ নেই বা দরকার নাই। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা, যেখানে মূলত আমরা কোড নিয়ে আলোচনা করেছি এবং সেই কোডের কয়েকটা প্রকারভেদ দেখেছি এবং তার বাস্তব প্রয়োগও আমরা দেখার চেষ্টা করেছি। তো আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতির যে আলোচনা সেটা কিন্তু এই কোডিং স্কিমের আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের একটা পোরশন এই চ্যাপ্টারের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এর পরের পোরশনে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং তার পরবর্তীতে লজিক গেট নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে এই ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।